প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি যখন আলোচনা করছি তার 1.5 ঘন্টা আগেই আমরা এই স্বাধীনতার সংবাদ পেয়েছি। আমি জানি না কি ভাষায় কিভাবে আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করব যারা এই স্বাধীনতার জন্য লড়েছেন। যেই সব মানুষ শহীদ হয়েছেন, গতকালও 103 জন শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি একটু যেভাবে স্বাধীনতা আসলো সেটার ধারা প্রবাহটা একটু বলার চেষ্টা করছি, যেন আপনারা আপডেট থাকুন। আমি বারবার অনেকক্ষণ কেঁদেছি, আমি বারবার আবেগী হয়ে যাচ্ছিলাম। সেই ক্ষণের জন্য আমাদের কত শতদিনের অপেক্ষা, হাজার দিনের অপেক্ষা। অবশেষে বাংলাদেশের মুক্তিকামী মানুষ কারফিউ উপেক্ষা করে, সেনাবাহিনীর ব্যারিকেড উপেক্ষা করে যখন ঢাকা শহরে বানের মতো ঢুকতে শুরু করেছিল, তখন আর উপায় অন্তর না দেখে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই শেখ হাসিনা দেশ ছাড়ার আগে এবং আজকে সকালের মধ্যে ঘটে যাওয়া যেসব বিষয়গুলো আছে, এগুলোর প্রত্যেকটি সেকেন্ড ছিল লোমহর্ষক এবং প্রত্যেকটি সময় ছিল একেবারে নার্ভ ব্রেথ টেকিং। অর্থাৎ কি হচ্ছে আমরা জানতে পারছি না। আমরা হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশের সাথে সমস্ত ইন্টারনেট যোগাযোগ বন্ধ, ব্রডব্যান্ড কানেকশন বন্ধ, ছাত্ররা কোনোভাবেই শহীদ মিনারে দাঁড়াতে পারছে না, পুলিশ মুহূর্তে মুহূর্তে টিয়ার শেল ছুটছে। আমি একটা পর্যায়ে বেদনায় মুষড়ে পড়েছিলাম যে না, বাংলাদেশের মানুষ যদি আজকে রাস্তা থেকে না বের হয়, ঘর থেকে, তাহলে এই বাংলাদেশ স্বাধীন হবে না কখনো। আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিলাম, আর ফ্যাসিবাদের মূলোৎপাটন যদি না করা যায়, সেই ফ্যাসিবাদ কেবলই তার শিকড় বড় হতে থাকে, তার গাছ বড় হতে থাকে। বাংলাদেশের ইতিহাসে এই রকম ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থান এই দেশের মানুষ আর কোনোদিন প্রত্যক্ষ করেনি। সেই গণ অভ্যুত্থানেরই ফলাফল শেখ হাসিনা, তার পলায়ন। শেখ হাসিনা 1 সপ্তাহ আগেও বলেছেন যে শেখ হাসিনা পলায় না, দেশ ছেড়ে পলায় না, কিন্তু তাকে সেটাই করতে হলো। তার পুত্র কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে অনেক বিবৃতি দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে থাকেন, তিনি টুইটারে বিবৃতি দিয়ে বলেছেন যে আমার পরিবারের কি হোক, আপনার কি হোক, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে সেটি আমরা এখন আর ভাবছি না। বাংলাদেশের কি হবে সেটি নিয়ে তিনি ভাবছেন যে বাংলাদেশে যেন অনির্বাচিত সরকার না আসে। তার এই ভাবনার অবকাশ নেই। বলেই রাখি যে অনির্বাচিত সরকার বাংলাদেশে দীর্ঘক্ষণ রাষ্ট্র ক্ষমতায় থাকার মতো পরিস্থিতি নেই। আমি যখন আলোচনা করছি তখন সেনাপ্রধান তার কাঙ্ক্ষিত জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দেবেন, কিন্তু তার আগ দিয়ে সম্ভবত রূপরেখাটা চূড়ান্ত হচ্ছে। তার ভাষণ 2টার সময় দেওয়ার কথা ছিল, এখন পিছিয়েছে। সম্ভবত তিনি এখন এই মুহূর্তে আলোচনা করছেন দেশের বিশিষ্টজনদের সাথে। সেই বিশিষ্টজনদের আলোচনা থেকে সরকারটা কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা পাবে সেটির একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর আগ দিয়ে আমি যখন কথা বলছি তখন আপনারা লাইভ টেলিভিশনের মধ্যে দেখে ফেলেছেন যে ছাত্র জনতা গণভবনে ঢুকে পড়েছে এবং যে যেভাবে পারছে তাদের সেই উল্লাস বিজয় উদযাপন করছে। এর আগ দিয়ে সকালবেলা যখন বৃষ্টি এবং এই পুলিশ আর্মির হেভি ব্যারিকেড উপেক্ষা করে ছাত্র জনতা বের হয়ে আসতে চাইলে তারা প্রতিরোধের সম্মুখীন হয়। নানান জায়গায় গোলাগুলির আওয়াজ হয়, শহীদ মিনারে অন্তত হাজার হাজার গোলাগুলির আওয়াজ। আমরা ভেবেছিলাম যে মানুষ ভয় পেয়ে ঘরে বসে থাকবে, না, সেটা হয়নি। বনানীতে, রামপুরাতে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিক্ষোভ করেছে। শনির আখড়াতে 4 লক্ষ মানুষ মতো জমায়েত হয়ে তারা ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে রওনা দিয়েছে। উত্তরা আজমপুরে লক্ষ মানুষ ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে যখন রওনা দিল, তখন বাংলাদেশের সেনাবাহিনী শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে কিভাবে এইটার পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া যায়। সেটি হয়নি। না হওয়ার প্রেক্ষিতেই তারা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে তাকে ক্ষমতা ছাড়ার জন্য। আমাদের কাছে তথ্য আছে শেখ হাসিনা চেয়েছিলেন যে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ যেন তিনি দিতে পারেন। সেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য যতটুকু সময় লাগে সেই সময়টুকু নাকি হাতে নেই। এই ধরনের নিরাপত্তা বার্তা পাওয়ার পরে তাকে দ্রুত গণভবন থেকে স্থানান্তর করা হয়, কুড়িয়ে নিরাপদে নেওয়া হয়। এর মধ্যে দিল্লি থেকে আগেই ফ্লাইট তার জন্য রেডি ছিল, একটি হেলিকপ্টার সম্ভবত। সেই হেলিকপ্টার করে তিনি সীমান্ত পাড়ি দিতে পেরেছেন বলে আমরা সংবাদ পাচ্ছি, এখনো পর্যন্ত নিশ্চিত নই। কিন্তু এর মধ্যে দিয়ে কি হয়েছে, বাংলাদেশের আপামার যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা তাদের যে বিজয় তারা দেখে ফেলেছে। আমি যখন আলোচনা করছি তখন গণভবনের মধ্যে লক্ষ মানুষ ঢুকে পড়েছে, যে যেভাবে পারছে স্মৃতি সংগ্রহ করছে। ঠিক যেই স্বপ্ন, যেই বিষয়টি আমরা এতদিন ভেবে এসেছি, এতদিন কল্পনা করে এসেছি, কিন্তু ফ্যাসিবাদের মূলোৎপাটন করা অনেক কঠিন,
সংগ্রাম আমরা বলছিলাম, সেই কঠিন সংগ্রামটা বাংলাদেশের মানুষ পাড়ি দিয়েছে। গতকাল প্রায় 103 জন মানুষ নিহত হয়েছে, এর আগে আরো প্রায় 270 জন অফিসিয়ালি। আমরা এখন যেহেতু এই সরকার নেই, এই সরকারের নিয়ন্ত্রণ নেই, আমরা এখন স্বাধীন তদন্ত কমিশন গঠন করব। বাংলাদেশের মানুষ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদেরকে আমরা চাপ দিব যেন স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়ে এই তদন্ত কমিশন প্রত্যেকটা ঘটনার বিচার নিশ্চিত করে। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকে জেলবন্দি করা আছে তাদের যেন মুক্তির ব্যবস্থা হয়। যেসব ছাত্র এই মুক্তির জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের যেন আইনি কোনো ঝামেলা না হয় এবং তারা তাদের প্রাপ্যটুকু যেন বুঝে নিতে পারে, সেটির ব্যবস্থা আমরা করব। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের রাজনীতি আমরা নির্মূল করব। বিশ্ববিদ্যালয়গুলোতে যেন ভিসি যারা আছেন তারা গণছাত্রের মুখপাত্র হয়ে উঠতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব। আমরা বিচার বিভাগ একেবারে ভেঙে ফেলার চেষ্টা করব, ভেঙে ফেলে জনগণের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য জায়গায় গত 15টা বছর ধরে যে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে এক এক করে পুনর্বাসন করা হয়েছে, সেই সব জায়গাগুলো চিহ্নিত করে সেই সব জায়গায় সাধারণ মানুষের চাকরির ব্যবস্থা করা এবং প্রশাসনকে সম্পূর্ণ রকম দলীয় মুক্ত করা, বিচার বিভাগকে সম্পূর্ণ রকম দলীয় মুক্ত করা এবং সর্বোপরি এই গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গায় যেভাবে গণমানুষের উপর অত্যাচারের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে সেগুলোকেও আমরা জবাবদিহিতায় আনার চেষ্টা করব, চাপ প্রয়োগ করব যারা এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় থাকবেন। অনেকে প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নটা অনেকেই বলছিলেন যে শেখ হাসিনার কি হবে, শেখ হাসিনার প্রাণে বাঁচতে পারবেন কিনা। আওয়ামী লীগের কর্মী সমর্থক কিংবা যারা আছে তাদের জন্য এটি সুখবর যে শেখ হাসিনা এখনো পর্যন্ত প্রাণে বেঁচে আছেন। বড় ধরনের রক্তপাতের খবর আমরা এখনো পাইনি, আমরা জানি না 10 মিনিট পরে কি হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ, আমি অন্তত মনে করি যে, আমি যেহেতু সভ্য রাজনীতির পক্ষে কথা বলি, যে রক্তপাতহীন একটি অভ্যুত্থান হয়েছে। রক্তপাত যদি হতো সেটি বাংলাদেশের এই অগাস্ট, এমনিতেই শেখ মুজিবের মৃত্যু পুরো পরিবার নিয়ে আওয়ামী লীগের জন্য বেদনার, আওয়ামী লীগের কর্মী সমর্থকের জন্য এই অগাস্ট মাস সারা জীবনই বেদনার হয়ে থাকবে, কেননা এ মাসেই শেখ হাসিনার পতন হলো। এর মধ্যে যদি রক্তপাত হতো তাহলে আমি আমার অন্তর্নিহিত ভাবনাটা বলছি, তাহলে সেই ক্ষোভটা আরো সুদূর প্রসারী থাকতো। আপনাকে মনে রাখতে হবে যে রাজনীতিতে প্রতিশোধ একটি স্পৃহা স্বাভাবিক ঘটনা হলেও প্রতিশোধের প্রেক্ষিতে অনাচার জন্ম নেয়। সেই অনাচার রাষ্ট্র ব্যবস্থার স্থায়িত্ব এবং এটা যে ইউনিটি সেটা ধ্বংস করে ফেলে। যা হয়েছে স্রষ্টার কাছে অকৃত্রিম প্রার্থনা, অকৃত্রিম ভালো লাগা, অকৃত্রিম আনুগত্য যে বাংলাদেশ একটা রক্তপাতহীন অভ্যুত্থান হয়েছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই স্বৈরাচারের পতন দিবস জুলাই অভ্যুত্থান হিসেবে বিবেচিত হবে, কেননা অগাস্ট মাস চললেও ছাত্ররা যারা আন্দোলন করছিল তারা এটাকে জুলাই মাসের যে বেদনা, সেই বেদনা চালিয়ে নিচ্ছিল। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশের সূত্রপাত ঘটলো। এই বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ, এই বিচার বৈষম্যহীনতার বাংলাদেশ, এই বিচার ছাত্র জনতাকে সম্মান শ্রদ্ধার করার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেটা আমার আকাঙ্ক্ষা। আরেকটা বিষয় আমি বলে শেষ করব, যে যারা ভাবছিলেন যে শেখ হাসিনার পরে কে, বিকল্পকে যখন এই প্রশ্নটা আসছে, সেই বিকল্প বাংলাদেশের জনগণ তৈরি করে নিবে, ছাত্র জনতা মিলে সিদ্ধান্ত নিবে। মূল জিনিসটা যেটা হলো বাংলাদেশের রাজনীতিতে একটা গণতন্ত্রের অভাব, নির্বাচনের অভাব, যেটি গত 3টি নির্বাচনে ছিল, সেই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং এই ফিরিয়ে আনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবেন, সেটার মধ্য দিয়ে যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে জনগণ, সেটাই চাওয়া। কিন্তু আমি মনে করি যে যেই অনাচার বাংলার মাটিতে হয়েছে শেখ হাসিনার শাসন দ্বারা, এই শেখ হাসিনাকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করার কোনো রকম গণতান্ত্রিক চেষ্টা বাংলাদেশের মানুষ যদি আবার করে কিংবা তার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা করে, সেখানে আমার ব্যক্তিগতভাবে অনেক আপত্তি থাকবে। নিশ্চয়ই আপনাদের আপত্তি থাকবে কিনা আপনারা জানাবেন, কেননা প্রতিশোধ পরায়ণ চরিত্র হিসেবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা সারা জীবন তার নাম লেখা থাকবে এবং রক্তপিপাসু একজন খুনি, সর্বোচ্চ খুনের স্বৈরশাসক হিসেবে তিনি এরই মধ্যে এরশাদকে ছাপিয়ে গিয়েছেন, ইয়াহিয়াকেও সম্ভবত ছাপিয়ে যাবেন। সুতরাং তাকে বাংলার মাটিতে যেন আর রাজনীতিতে পুনর্বাসন না করা হয়, সেটিও একটা দাবি থাকবে আমার।
তবে তার দল, রাজনৈতিক দল যদি জাতির কাছে ক্ষমা চেয়ে তারা অন্যভাবে নির্বাচন করতে চায় সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে, সেটি নিশ্চয়ই পরবর্তীতে যে ট্রুথ কমিশন গঠিত হবে, রিকনসিলিয়েশন কমিশন গঠিত হবে, তারা ঠিক করবেন। যারা নেতৃত্বে যাচ্ছেন, যারা দেশ পরিচালনায় যাচ্ছেন, এইসব বিষয়গুলো আমি জানি। এটি খুবই কঠিন একটি বিষয়, এটি কঠিন একটি সময়। এই কঠিন সময়ে তাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো নিশ্চয়ই শান্তি ফিরিয়ে আনতে পারে, নতুবা বাংলাদেশে অশান্তি বিরাজ করলে সেটি কারোর জন্য কাম্য হবে না। আমি শেষ করব ছোট্ট একটা অনুরোধ জানিয়ে যে শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়েছে, সুতরাং ভারতকে দিয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। তার ব্যক্তিগত চরিত্রের অভিজ্ঞতা থেকেই বলছি। কোনোভাবে যদি গ্রামগঞ্জে সংখ্যালঘুর উপর নির্যাতন হয়, অত্যাচার হয়, সেটিকে তারা সংখ্যালঘু নির্যাতন প্লে কার্ড হিসেবে ব্যবহার করবে, করে আন্তর্জাতিক মতামত সৃষ্টির চেষ্টা করবে, ভারতকে এখানে সরাসরি ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করার চেষ্টা করবে। সেটা যেন না হয়। দোহাই আপনার আশেপাশে সংখ্যালঘুর নিরাপত্তা দিন, মন্দির গির্জা নিরাপত্তা দিন তেমন ভাবে যেভাবে আপনি মসজিদের নিরাপত্তা দিচ্ছেন। আপনার আশেপাশের হিন্দু ভাই বোনকে আগলে রাখুন এবং তাদেরকে নির্ভয় দিন যে রাজনীতির সমর্থন অসমর্থন ভিন্ন কথা, কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকে তার বিচার হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না দয়া করে। আমাদের এই অর্জন অনেক রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতা যেন কেউ কেড়ে না নিয়ে নেয়, লুণ্ঠিত না করে, সেটার জন্য আপনাদের বিবেচক কর্মকাণ্ডই পারে বাংলাদেশকে থামাতে এবং এগিয়ে নিতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা। আমরা যদি সমস্যার এই যুদ্ধটা করেছি, যারা এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যেসব ছাত্র নেতা, তাদের প্রতি আমার অনেক রকম ভালোবাসা, কৃতজ্ঞতা। আর সর্বোপরি যারা শহীদ হয়েছেন, সকল শহীদের আত্মত্যাগ আমরা ভুলব না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার দ্বিতীয়বারের স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। অবশেষে দেশ স্বাধীন হলো। আমরা কথার কথা মতো বলছিলাম দেশ স্বাধীন হবে। আমি কিন্তু এটা মিন করে বলেছি, যখনই বলেছি তখনই মিন করে বলেছি। আমি বিশ্বাস করি ৭১-এর পর আমরা আবার স্বাধীন হয়েছি। ৭১ সালেও আমরা কাগজে কলমে একটা স্বাধীন দেশই ছিলাম, আমরা পাকিস্তান ছিলাম, কিন্তু একটা সরকার আমাদের একটা জনগোষ্ঠীর ওপরে তাণ্ডব চালিয়ে তাকে অধিকার থেকে নষ্ট করে যেভাবে রেখেছিল, তাই আমাদের মধ্যে স্বাধীনতার বোধ ছিল না। কোনো একদিন একাডেমিকলি আলোচনা করে দেখাবো পাকিস্তান আমলে আমরা যা খারাপ ছিলাম পশ্চিম পাকিস্তানিদের কারণে, পশ্চিম পাকিস্তান সরকারের কারণে। আওয়ামী পান্ডাদের শাসন, পান্ডাদের যে শিরোমণি শেখ হাসিনা পালিয়েছেন, কত হ্যাডাম, পালাতে হয়েছে তাকে। আসবো সেই জায়গায়, কিন্তু এদের যে অধীনে আমাদের সরকারটা যে জায়গায় ছিল, আমাদের জনগণকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, প্রায় ব্যবহার করতাম। আমরা প্রজাও নেই, অনেক রাজা আছে তাদের প্রজাকে ভালো রাখতো, আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম। সুতরাং পাকিস্তান আমলের চাইতে 1000 গুণ খারাপ ছিলাম আমরা এই সময়টায়। সো ওটা যদি স্বাধীনতা হয়, এটা তার চাইতে বড় স্বাধীনতা। অসাধারণ দম আটকে থাকা অনুভূতি থেকে শ্বাস নিতে পারছি। কেউ মনে করবেন না এটা মিড জুলাই থেকে এখনকার কথা, এটা বছরের পর বছর। দুটো ব্যক্তিগত কথা আজকে বলি। 1.5 বছর থেকে 1.5 দশক ধরে প্রায় লড়াই করেছি। আমার যতটুকু সাধ্য আছে, আমি তেমন কেউ নই, কিন্তু পারি নাই কোনোদিন মেনে নিতে এরকম একটা সরকার জবরদখল করে বসে থাকবে। ব্লগে যখন লিখতে শুরু করেছি সেই 2011 সাল থেকেই, যখন তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করলো, সেদিন থেকেই বুঝে গিয়েছিলাম এই সরকারের বদমতলব আছে। লেখার পর লেখা লিখেছি, কয়েকশো ব্লগ লিখেছি, আস্তে আস্তে পত্রিকায় লিখলাম, সপ্তাহে 4-5টা কলাম লিখেছি। পারি নাই সবসময় সবকিছু লেখা যেত না, সবকিছু লেখা যেত না। কত রকম কায়দা করে লেখার চেষ্টা করেছি, আজকে সব মনে পড়ছে। বছরের পর বছর কলাম লিখেছি, টক শোতে গেছি, ঝুঁকি হয়েছে। আমি দেশে থাকি, কি বলে ফেলি না, পরিবার টেনশনে থাকে। কিছু একটা শো দেখলেন, একটা কলাম দেখলো, একজন ফ্রেন্ড ফোন করলো, একজন রিলেটিভ ফোন করলো, পরিবারের মানুষজন চাপ দিচ্ছে, কি দরকার এসব বলার, কি হবে এসব বলে। এরপর ইউটিউব খুললাম, স্বাধীনতা তৈরি হলো। ফলে টিভি টক শোতেও যা বলতে পারিনি তার চেয়ে অনেক বেশি বলতে পারলাম, এবং আপনারাও শুনলেন। আমি অতি নগণ্য মানুষ। আমি একদিন বলেছিলাম রজনীকান্তের গানের মতো, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি।
যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। ফলে এই লড়াইটা এতদিন ধরে চলল, একেবারে দম আটকে ছিল। যেহেতু রাষ্ট্র কিছুটা বুঝি, যেহেতু অর্থনীতি কিছুটা বুঝি, যেহেতু জিওপলিটিক্স কিছুটা বুঝি, এই অপশাসন আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে, আমাদের রাষ্ট্রের কাঠামো ভেঙে কতটা ক্ষতি করেছে নিজে বুঝেছি, চেষ্টা করেছি সেটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এবং আমি বিশ্বাস করি প্রত্যেকে বুকের মধ্যে আগুন জমাচ্ছিলেন। সবাই হয়তো সেই আগুনটা বের করে আনতে পারেননি, কিন্তু আগুন জমাচ্ছিলেন। এই আগুন জমে ছিল বলেই আমরা স্বাধীন হয়েছি। এই আগুনগুলো সব একসাথে, এই বারুদগুলো সব একসাথে বিস্ফোরিত হলো। এই কারণেই ওই ভদ্রমহিলাকে পালাতে হয়েছে। ও মাই গড, কত প্রতাপ, কত দাপট! এক সাংবাদিক ৭১-এর ফারজানা রূপা এই কিছুদিন আগেরও সংবাদ সম্মেলনে তেল দিতে দেখেছি। ম্যাজিক্যাল লেডি বলেছিলেন একটা সংবাদ সম্মেলন, মনে পড়ে, কানে বাজে। অনেকে আমরাও যারা তার বিরোধী আছি বলে না ফেললেও মনে করতাম শি ইজ ম্যাজিক্যাল লেডি, শি ক্যান ম্যানেজ এভরিথিং। আমি বহুদিন থেকে এই বিশ্বাসটা নিজে করেছি যৌক্তিকভাবে, এবং সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। শি ক্যান নট। উনি যাই করুক না কেন, আমরা কেন যেন মনে করি সব তার প্ল্যান মতো হচ্ছে, সব তিনি দৃষ্টি ঘুরিয়ে ফেলতে করছেন, ওনার ইচ্ছা মতো সব চলছে, ওনার কোনো রকম ভুল নাই, উনি কোনো রকম ভুল করতে পারেন না। বিশ্বাস করিনি আমি, যুক্তি দিয়ে বিশ্বাস করিনি, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছি, না ইটস রং। প্রমাণ হলো। তার থেকে জরুরি কথা, আমরা স্বাধীন হলাম। এটা একটা ইমিডিয়েট ইনস্ট্যান্ট রিঅ্যাকশন। আমরা প্রত্যেক মানুষের কাছে ঋণী। আমাকে অনেকে ফোন করছেন, যাদের কাছে আমার ফোন নাম্বার আছে, অভিনন্দন জানাচ্ছেন, বলছেন আমি এই লড়াইয়ে অনেক কিছু করেছি। একদম মনে করেন, বিনয় দেখাচ্ছি না প্লিজ, আমি কিন্তু বিনয়ী মানুষ নই একেবারেই। সো বিনয় দেখিয়ে বলছি না, আমি আমার জায়গা থেকে যা করেছি এটা আমার কর্তব্য। আমরা অনেকেই এই কর্তব্য, আমরা সবাই এই কর্তব্য পালন করেছি। আবার সবার পজিশন একই ছিল না বলে আমরা আমাদের কর্তব্য মনে করলেও করে উঠতে পারি নাই। আমাদের অনেক লায়াবিলিটি আছে, অনেক সমস্যা আছে, কিন্তু দেখি আমরা সময় মতো কিন্তু আমরা সবাই জেগে উঠেছি। এই যে রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ নামলো, মরলো, গুলি খেলো, আবার নামলো, তীব্র গোলযোগের মধ্যে নারীরা নামলেন, নারীরা তাদের সন্তান, শিশু সন্তান নিয়ে নেমেছেন। প্রত্যেকে আমরা যা যা করেছি, কারো কাছে কারো অভিনন্দন পাওয়ার কিছু নাই, কৃতজ্ঞতা পাওয়ার কিছু নাই। এটা আমাদের প্রত্যেকের লড়াই, এটা আমাদের নিজের স্টেট, এই স্টেটটাকে স্বাধীন করা। এবং জরুরি কথা, এখন আজকে এই মুহূর্তে সিরিয়াস কথা বলবো না, সেনাপ্রধান একটা ভাষণ দেবেন, উনি ভাষণে কি বলছেন সেটার উপর আমি একটা ইমিডিয়েট রিঅ্যাকশন দেব, এবং আমাদের স্বাধীন দেশটাকে এই মুহূর্ত থেকে কিভাবে গড়া উচিত সেই আলাপগুলো করব। এই মুহূর্তটা সেলিব্রেশনের। বাংলাদেশের এই মুহূর্তে শুধু আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়েছিল, এর বাইরে যারা জেনুইনলি দল করেছেন, যারা জেনুইনলি দলকে ধারণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, তারাও এই মাফিয়া সংগঠনটাকে নিজের মনে করেননি আর। সুতরাং বাকি সবাই নিশ্চয়ই সেলিব্রেট করছে, আনন্দ করুন। এবং তার সাথে সাথে আমরা যেন ভুলে না যাই, অনেক বড় দায়িত্ব, অনেক বড় কর্তব্য আমাদের সামনে আছে। এবং বলা হয় সচেতন শিক্ষিত জনগোষ্ঠীর চাইতে গুরুত্বপূর্ণ কিছু আর গণতন্ত্রের জন্য নাই। সো আমাদের এই আনন্দে আত্মহারা হয়ে সামনের ইমিডিয়েট কর্তব্যগুলো ভুলে যাওয়া ঠিক হবে না। আমাদের কি করা উচিত, কি করতে হবে, নতুন সরকার কি হচ্ছে, কেমন হচ্ছে, তার এজেন্ডা কি হচ্ছে, সবকিছু জনগণকে ডিকটেট করতে হবে। আমরা সেটার জন্য যেন প্রস্তুত থাকি।